সুপ্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শীতকালীন সবজি ও ফুল চাষ নিয়ে। সেপ্টেম্বর অক্টোবর মাস শীতকালীন সবজি ও ফুল চাষের উপযুক্ত সময়। তবে চাইলে আগস্টের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বীজ থেকে চারা তৈরি করে রোপণ করা যায়। পুঁই শাক, কলমি শাক, লাল শাক, ধনেপাতা, ডাঁটা, পালং শাক, বথুয়া শাক, লেটুস, মূলা, বিট, শালগম, গাজর, আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, মরিচ, ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ওলকপি, শিম, লাউ, স্কোয়াশ, শসা, করলা ইত্যাদি শীতকালীন সবজি চাষাবাদ করা হয়। অনুরূপভাবে গাঁদা, জিনিয়া, কসমস, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, ভারবেনা, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, ডায়ান্থাস, ফ্লক্স, সেলভিনিয়া, নয়নতারা, গোলাপ ইত্যাদি শীতকালীন ফুল চাষ করা হয়। তাছাড়া এই সময় করমচা, কাউফল, বিলাতি গাব, আমলকি, শরীফা, ডালিম, কামরাঙ্গা, অড়বরই, বহেরা, তাল ইত্যাদি ফলের বীজ থেকে চারা তৈরি করা হয়। বীজ ও চারা নির্বাচন। ভালো জাতের বীজ বা চারা নির্বাচন জরুরি। এক্ষেত্রে সরকারি হর্টিকালচার সেন্টার বা বিশ্বস্ত নার্সারি থেকে বীজ চারা সংগ্রহ করতে হবে। বীজের জন্য যে কোনো ভালো ব্র্যান্ড যেমন লাল তীর, এসিআই, মেটাল ইউনাইটেড, মল্লিকার যে কোনো সবজি বীজ সংগ্রহ করা যেতে পারে। বীজ থেকে চারা করার পদ্ধতি: 50 ভাগ কোকোপিট ও 50 ভাগ অন্যান্য সার, বালু ও মাটির মিশ্রণ পটিং মিডিয়া হিসেবে ব্যবহার করা যেতে পারে। মরিচ, ক্যাপসিকাম, বেগুন, করলা এসব বীজ 24 ঘন্টা ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুরোদ্গম হয়। শসা, লাউ, মিষ্টি কুমড়া, সিম ইত্যাদি বীজ 12 ঘন্টা ভিজালেই হবে। তারপর বীজ হালকা একটু শুকিয়ে নিয়ে পটিং মিডিয়ায় পাতলা করে ছড়িয়ে দিন। তার উপর হালকা করে পটিং মিডিয়া দিয়ে একটি পলিথিন শীট দিয়ে ঢেকে দিতে হবে। বিকল্পভাবে আপনি একটি ভেজা কাগজের তোয়ালের মধ্যে বীজ মুড়ে রেখে একটি সিলবিহীন প্লাস্টিকের ব্যাগে কাগজের তোয়ালে রেখে বীজ অঙ্কুরিত করতে পারেন। ব্যাগটি একটি ছোট গ্রিন হাউস হিসেবে কাজ করবে। তাপ এবং আর্দ্রতা ধরে রাখবে, বীজকে অঙ্কুরিত হতে উৎসাহিত করবে। বেশিরভাগ বীজ অঙ্কুরিত হয়ে গেলে সাবধানে বীজগুলোকে একটি ট্রেতে স্থানান্তর করুন। প্রতিটি চারা 1 থেকে 2 ভাগের 1 ইঞ্চি গভীরে রোপণ করুন। বেগুন, মরিচ, ক্যাপসিকাম 1 মাস পর মাঠে রোপণের জন্য উপযুক্ত হয়। সিম, ব্রেঞ্চ বিন, লাউ, স্কোয়াশ, শসা, করলা, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ওলকপি, শালগম, লেটুস, টমেটো অঙ্কুরোদ্গম হতে 3 থেকে 4 দিন সময় লাগে এবং 20 থেকে 25 দিন পর মাঠের চারা রোপণ করা যায়। চারা রোপণ। চারা রোপণের জন্য জমিতে গোবর সার ও অন্যান্য জৈব সার সহ ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ভালোভাবে মিশিয়ে জমি ভালোভাবে মই দিয়ে সমান করে নিতে হবে। তারপর নির্দিষ্ট দূরত্বে গাছ লাগাতে হবে। ছাদ বাগানের জন্য বেগুন, মরিচ, ক্যাপসিকাম, টমেটো ও ঢেঁড়স গাছের জন্য 10 থেকে 12 ইঞ্চি টব বা জিও ব্যাগ ব্যবহার করতে পারেন। চিচিঙ্গা, ধুন্দুল, লাউ, শিম, বরবটি, করলা ইত্যাদি গাছের জন্য হাফ ড্রাম বা 20 থেকে 24 ইঞ্চি জিও ব্যাগ ব্যবহার করা যেতে পারে। শাক বীজ বপনের জন্য বীজতলায় বীজ ছিটিয়ে দিতে হবে। পুঁই শাক, কলমি শাক, লেটুস ইত্যাদি লাইনে বপন করা ভালো। এমনভাবে বপন করতে হবে যেন প্রতি ইঞ্চিতে 3-4টি বীজ পড়ে। প্রয়োজনে বীজের সাথে কিছু জৈব সার বা মাটি ঝুরঝুরে করে মিশিয়ে দিলে ছোট ছোট বীজ বপন করা সহজ হয়। চারা বের না হওয়া পর্যন্ত মাটি হালকা ভেজা রাখতে হবে। পাখির উপদ্রব থেকে বাঁচতে নেট ব্যবহার করতে পারেন। বীজ অধিক পরিমাণ অঙ্কুরিত হলে কিছু শাক সময়ে সময়ে পাতলা করে দিতে হবে। ছাদে বানানো বেড বা বয়া বা ক্যারেট বা জিও ব্যাগ বেডে 1 ফুট গভীর মাটি থাকলেই চলবে। সেচ ব্যবস্থাপনা। শীতকালে কুয়াশা কাটিয়ে যখন রৌদ্রোজ্জ্বল পরিবেশ তৈরি হবে তখন পানি সেচ দেওয়া উত্তম। ছাদ বাগানের ক্ষেত্রে সাধারণত টবের মাটির উপরের অংশ 2 ইঞ্চি শুকালে পুনরায় পানি দিতে হবে। অতিরিক্ত বা অতি কম পানি উভয়ই গাছের জন্য ক্ষতিকর। শাকসবজির গাছ পানির অভাব একেবারেই সহ্য করতে পারে না। লাউ, শিম, বরবটি, করলা জাতীয় গাছের জন্য বেশি পানির প্রয়োজন হয়।
তাই ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন হয়। গাছ পানি শূন্যতায় থাকলে প্রাথমিকভাবে পাতা নিচের দিকে কুঁচকে যায়, গাছ নেতিয়ে যেতে থাকে। এ সময় হঠাৎ করে অতিরিক্ত পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে। হঠাৎ অতিরিক্ত পানিতে গাছের ক্ষতি হয়। গাছে ফল থাকলে ফল ফেটে যেতে পারে। চলুন এবার জেনে নেই সার ব্যবস্থাপনা সম্পর্কে। ঢাকনা সহ একটি ড্রামে 1 কেজি খৈল ও 5 কেজি গোবর 10 লিটার পানিতে মিশিয়ে কমপক্ষে 15 দিন পচাতে হবে। মুঠো পটাশ সার ও 1 মুঠো ফসফরাস সার মিশ্র করা যেতে পারে। প্রতিদিন একটি বড় লাঠি দিয়ে নাড়িয়ে দিতে হবে। খৈল পচা পানি নাড়িয়ে পুনরায় ড্রাম ঢেকে দিতে হবে। এতে করে পোকা হবে না এবং দীর্ঘদিন, প্রয়োজনে 1 বছর এই পানি ব্যবহার করা যায়। খৈল পচানো পানির সাথে 10 গুণ পরিমাণে পানি মিশিয়ে 10 থেকে 12 দিন পর পর গাছে প্রয়োগ করা যেতে পারে। খৈল সার দেওয়ার পরই নিড়ানি দিয়ে মাটির সাথে মিশিয়ে পানি দিতে হয়। ছাদ বাগানে বা 12 মাসি গাছের জন্য 2টি সিলভামিক্স ট্যাবলেট সার দেওয়া যেতে পারে। তবে মৌসুমী জাতের জন্য সিলভামিক্স ট্যাবলেট সারের প্রয়োজন নেই। শাকজাতীয় গাছের ক্ষেত্রে কিছুটা ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। তবে খৈল ছাড়াও কিছু জৈব সার ঘরে বানিয়ে প্রয়োগ করতে পারেন। তারপরে যদি উদ্ভিদের কোনো পুষ্টি উপাদানের অভাব হয়, তবে সারের অভাবজনিত লক্ষণ দেখে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। পোকামাকড়ের ব্যবস্থাপনা। বাগান করার পর থেকে যদি আপনি কিছু হলুদ আঠালো কাগজ, ফেরোমন ট্র্যাপ, বিশেষ করে লাউ জাতীয় গাছ, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আম, পেয়ারা, কমলা গাছের পাশে ব্যবহার করা যায়। 8 থেকে 10 দিন পর পর ঘরে বানানো কীটনাশক স্প্রে করা হয়। প্রুনিং করে গাছকে আলো বাতাসের ব্যবস্থা করা হয়। মালচিং, ডিপটিং এবং রিপোর্টিং এবং সুষম সার, সঠিক সময়ে সঠিক পরিমাণ পানি সেচ দেওয়া হয়। তবে বাগানে এমনিতেই পোকামাকড়ের আক্রমণ সহনশীল পর্যায়ে থাকবে। তাছাড়া গাছ ফল ধরার পর ফল ব্যাগিং করে দিলে ফলের ভেতর ফ্রুট ফ্লাই তার ওভিপোজিটর দিয়ে ডিম পাড়তে পারে না, বিধায় ফলের ভেতর কীরা হয় না। শুধু আম, পেয়ারা নয়, বরং লাউ, শসা, কুমড়া, করলা এসবই ফ্রুট ব্যাগিংয়ের মাধ্যমে ফলে রক্ষা করা যায়। চলুন এবার কিভাবে বাড়িতে কিছু কীটনাশক বানানো যায় তা সম্পর্কে আলোচনা করব। সাবান। 1 লিটার পানিতে 1.5 চা চামচ তরল সাবান ঝাঁকিয়ে স্প্রে করা যেতে পারে। নিম তেল। 2 চা চামচ নিম তেল ও 1 চা চামচ তরল সাবান 1 লিটার পানির সাথে ভালোভাবে মিশ্রিত করে আক্রান্ত গাছে স্প্রে করা যেতে পারে। মরিচের গুঁড়া। 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ পেঁয়াজ রসুনের রস ও কয়েক ফোঁটা তরল সাবান 1 লিটার পানির সাথে ভালোভাবে মিশ্রিত করে আক্রান্ত গাছে স্প্রে করা যেতে পারে। প্রুনিং ও পিঞ্চিং। পিঞ্চিং ও প্রুনিং করলে গাছ ঝোপালো হয় এবং ফুল ও ফল উৎপাদন বৃদ্ধি পায়। চারা 6 থেকে 8 ইঞ্চি হলে গাছের পাতা বা কুঁড়ির শেষ অংশটি সরিয়ে ফেলাকে পিঞ্চিং বলে। এতে করে গাছে 2-3টি পাঁচরিকা বের হয়, যার ফলে আরও পাতা ও ফুল হয়। ফুল গাছের ক্ষেত্রে ফুল ধরার পর শুকিয়ে যাওয়ার আগেই কেটে দিলে ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। চলুন এবার জেনে নিই মালচিং সম্পর্কে। জৈব উপাদান যেমন গাছের বাকল, পাতা, কাঠের টুকরো এবং অজৈব উপাদান যেমন পাথর বা ইটের টুকরো দ্বারা গাছের শিকড়ের চারপাশে ফুল, সবজি চারার ক্ষেত্রে 1 ইঞ্চি ফাঁকা রেখে বাকি অংশে 1 থেকে 1.5 ইঞ্চি পুরু করে ঢেকে দেওয়া হয়। ক্ষতিকর পোকামাকড় থেকে গাছকে বাঁচাতে নিম খৈল বা দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন। এভাবে মালচিং করলে জৈব উপাদান মাটির সাথে মিশে মাটির গুণাগুণ বৃদ্ধি করে, মাটিতে পানি ধরে রাখে, মাটির অপচয় রোধ করে, আগাছা জন্মানো রোধ করে এবং উপকারী পোকা ও মাকড়ের জন্য খাদ্যের যোগান দেয়। কুমড়া জাতীয় ফসলের হাত পরাগায়ন। হাত দিয়ে কুমড়া জাতীয় ফসলের পরাগায়ন করাকে হাত পরাগায়ন বলে। পুরুষ ফলের পরাগধানীতে পরাগরেণু থাকে। পরাগায়নের জন্য পরাগরেণু স্ত্রী ফুলের
গর্ভমূলে স্থানান্তর করতে হবে এবং তাতেই দেখবেন ফল ধারণ করবে। তবে খেয়াল রাখবেন পরাগায়ন যেন সঠিকভাবে হয়। শশা, পুরুষ ও স্ত্রী ফুল উভয়ই সকালে ফোটে। পুরুষ ফুলের পরাগরেণু সর্বোচ্চ বেলা 2টা পর্যন্ত কর্মক্ষম থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে নিষ্ক্রিয় হতে থাকে। স্ত্রী ফুলের গর্ভমূল খুব কম সময়ের জন্য সক্রিয় থাকে, তাই স্ত্রী ফুল ফোটার 2 ঘন্টার মধ্যে পরাগায়ন করতে হবে। করলা, সকাল 6টা থেকে সকাল 9টা। লাউ, বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা। ফল সংগ্রহ, সবজির ফল যথেষ্ট কচি অবস্থায় পরিপূর্ণ আকার ও রং প্রাপ্তির পর সংগ্রহ করতে হবে। আপনাদের যদি আরও বিস্তারিত সবজি এবং ফুল চাষ সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের শীতকালীন সবজি চাষের জন্য যদি চারা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।